আসসালামু আলাইকুম। বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু চ্যাপ্টার রয়্যালটি অ্যাকাউন্টসের 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়গুলো একেবারে সহজে বোঝানো হবে। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা না টেনে ক্লাস দেখবেন, বুঝবেন না, এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ। বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। সময় যাতে কম লাগে, বেসিক বিষয় নিয়মকানুন আমি আগেই লিখে রেখেছি। এখন এক এক করে ব্যাখ্যা করে বোঝাবো। অনেক কিছু বোঝানোর আছে। যে ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকবে ওইটাই তোমরা পারবে ইনশাল্লাহ। শর্ত হচ্ছে না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা দেখো। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। অধ্যায়ের নাম রয়্যালটি অ্যাকাউন্টস, সত্যবারা। এক এক করে আমরা সব জানবো। তো রয়্যালটি কি? অন্যের সম্পত্তি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ব্যবহার করার অধিকার পাওয়াকে রয়্যালটি কিংবা সত্যভাড়া বলে। উদাহরণ দিচ্ছি। অন্যের সম্পত্তি বলতে জমি হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, এক কথায় যে কোনো সম্পদ। রহিম নামের একজন ব্যক্তির একটা জমি আছে। ধরে নাও ওই জমি থেকে কয়লা উত্তোলন করা হবে। এখন রহিম নামের ওই ব্যক্তি, যিনি জমির মালিক, সম্পদের মালিক, করিম নামের একজন ব্যক্তিকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে। যে জমি থেকে তুমি কয়লা উত্তোলন করতে পারো, চুক্তির মাধ্যমে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তুমি এই কাজ করার অধিকার পাবে। তাহলে সম্পদের মালিককে? রহিম। আর সম্পদ ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে কাকে? করিমকে। সম্পদের মালিক যিনি, ওনাকে লেজরও বলা হতে পারে, ল্যান্ডলর্ডও বলা হতে পারে, কিংবা লিজদাতা, সম্পদের মালিক ওনাকে বলা হবে। এক কথায় সম্পদের মালিক যিনি, উনি হলেন লেজর কিংবা ল্যান্ডলর্ড কিংবা লিজদাতা কিংবা সম্পদের মালিক। আর যাকে ব্যবহার করার অধিকার দেওয়া হয়েছে চুক্তির মাধ্যমে ভাড়ার বিনিময়ে, ওনাকে বলা হয় লিজি কিংবা লিজ গ্রহীতা। আশা করছি এটা ক্লিয়ার। আরও কিছু এন্ট্রি আমাদের জানতে হবে। তো এন্ট্রি তো অনেকগুলো আছে, এই যে এখানে আমি লিখে রেখেছি। তবে নির্দিষ্ট কয়েকটা আগে বুঝিয়ে দেই, তারপর অঙ্কের মধ্যে বিস্তারিত একেবারে জানব। আর একটা অঙ্কের সমাধান করলে একেবারে ক্লিয়ার, পুরো অধ্যায়ের ম্যাথের সমাধান পারবেন। অ্যাকচুয়াল রয়্যালটি চুক্তি অনুযায়ী এরকম থাকে: যদি জমি থেকে 1 টন কয়লা উত্তোলন করা হয়, তাহলে প্রতি টনে 5 টাকা করে রয়্যালটি কিংবা ভাড়া দিতে হবে। এখন 1 বছরে করিম নামের ওই ব্যক্তি কত টন কয়লা উত্তোলন করেছেন, ওই হিসাব অনুযায়ী যদি 100 টন হয়, তখন প্রতি টনে 5 টাকা করে, 500 টাকা রয়্যালটি। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি। অঙ্কের মধ্যে আরও বিস্তারিত জানব। অ্যাকচুয়াল ভাড়া যেটা দিতে হবে, চুক্তির মধ্যে এরকম উল্লেখ থাকে: মিনিমাম রেন্ট কিংবা ন্যূনতম ভাড়া। উদাহরণস্বরূপ ধরে নাও যে প্রতি বছর ন্যূনতম ভাড়া 300 টাকা দিতেই হবে। ন্যূনতম ভাড়া এটা চুক্তির মধ্যে উল্লেখ থাকে। এখন সাফার্ড আর রিকভড এটা কি? মনে করো চুক্তির মধ্যে উল্লেখ আছে যে করিম নামের ওই ব্যক্তি প্রতি বছর রহিম নামের ওই ব্যক্তি সম্পদের মালিককে ন্যূনতম ভাড়া 300 টাকা করে দিবেন। কিন্তু 1 বছরে অ্যাকচুয়াল রয়্যালটি কিংবা কয়লা উত্তোলন করতে গিয়ে অ্যাকচুয়াল রয়্যালটি, ধরো 100 টন কয়লা উত্তোলন করা হয়েছে, 100 টন না, ধরো এখানে 50 টন, তাহলে 5 টাকা করে 250। এটা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি ভাড়া যেটা। কিন্তু ন্যূনতম ভাড়া তো 300 টাকা দিতে হবে, তো 50 টাকার ঘাটতি আছে না? তো ঘাটতির ইংরেজি হচ্ছে সাফার্ড। যে কোনো বছরে যে পরিমাণ ঘাটতি থাকে এটা হলো সাফার্ড। এখন ন্যূনতম ভাড়া 300 টাকা, কোনো বছরে অ্যাকচুয়াল রয়্যালটি হয়ে গেল 1000 টাকা, তাহলে 700 টাকা বেশি। এই 700 টাকা দিয়ে আগের বছরের ঘাটতি পূরণ করা যাবে। সাফার যেটা ঘাটতি, এটা পূরণ করা যাবে। তো এই যে পূরণ করা যাবে, কত টাকা পূরণ করা হবে, এটা হচ্ছে রিকভড।
অর্থাৎ আগের বছরের যে ঘাটতি পূরণ করা হয় সেটাই হচ্ছে রিকোপ্ট। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন আরও বিস্তারিত আমরা অঙ্কের মধ্যে জানব। করণীয় কি আমাদের এই অধ্যায়ে? এই অধ্যায়ে আমাদের করণীয় হচ্ছে জার্নাল, অ্যানালাইসিস অফ রয়্যালটি, শর্ট ওয়ার্কিংস, রয়্যালটি অ্যাকাউন্টস, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস, এই নামে বিভিন্ন ম্যাথের সমাধান আমাদের করতে হবে। আমি এক একটা ক্লাসে প্রত্যেকটা নিয়মের ম্যাথের সমাধান যদি তোমাদের বুঝিয়ে দেই, শুধুমাত্র আমার ক্লাস থেকে অন্যান্য ম্যাথের সমাধান তোমরা সহজে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রতিটা অঙ্কের মধ্যে অ্যানালাইসিস অফ রয়্যালটি এটার সমাধান করতে হবে। তো টেবিলের মধ্যে নামটা এরকম থাকে: ইয়ার বছর, আউটপুট, অ্যাকচুয়াল রয়্যালটি, তারপর মিনিমাম রেন্ট, এক্সেস ওয়ার্কিং, পরে শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে এখানে 4টা: সাফার্ড, রিকভড, রিটার্ন অফ, তারপর ক্যারি ফরওয়ার্ড, অ্যামাউন্ট পেবল। এখন এই নামগুলোর কী কাজ, একটা ম্যাথের সমাধান যদি তোমাদের বুঝিয়ে দেই তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এগুলোর ব্যাখ্যা সরাসরি ম্যাথের মধ্যে করব। এখন জার্নাল এন্ট্রিজ। তো জার্নাল এন্ট্রিজ রয়্যালটি এক্সপেন্সের জন্য যে জার্নালটা দেওয়া হয়, রয়্যালটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, এখানে সাফার্ডের টাকা আনতে হয়, এটা এখন বুঝবেন না, একটু পরে বুঝবেন। তারপর ল্যান্ডলর্ড ক্রেডিট করতে হয়, তো এটা নিয়মটা বলছি। ক্যাশ পেইডের জন্য এখানে অ্যামাউন্ট পেবলের টাকাটা আসে, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক করা হয় ক্রেডিট। রিকপের জন্য ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। রিটার্ন অফের জন্য, রিটার্ন অফকে একটু পরে জানবেন, ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। রয়্যালটি এক্সপেন্স ট্রান্সফার টু প্রোডাকশনের জন্য প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট। এটা হলো জার্নাল। তো রয়্যালটি অ্যাকাউন্টসে আমাদের যে জার্নালটা দিতে হয়, ল্যান্ডলর্ড ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, এই জার্নালটা লিখতে হয়। শর্ট ওয়ার্কিং করার জন্য ডেবিটে সাফার্ডের টাকাটা ল্যান্ডলর্ড নামে বসাতে হয়, অঙ্কের মধ্যে প্রয়োগ দেখাবো। আর ক্রেডিটে রিকভডের টাকা ল্যান্ডলর্ড নামে, রিটার্ন অফের টাকা ইনকাম সামারি নামে বসাতে হয়। যখন আমরা ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস এইটা বাইর করব, তখন ডেবিটে রিকভডের টাকা শর্ট ওয়ার্কিং নামে, আর অ্যামাউন্ট পেবলের টাকা ক্যাশ অথবা ব্যাংক নামে। ক্রেডিটে সাফার্ডের টাকা শর্ট ওয়ার্কিং নামে, অ্যাকচুয়াল রয়্যালটির টাকা রয়্যালটি অ্যাকাউন্টস নামে এটা বসাতে হয়। আচ্ছা, এখন এগুলো প্রয়োগ করে দেখানোর পালা। প্রবলেম 1-এর সমাধান, আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এক্স লিমিটেড took from Y Limited a lease of a coal field for a period of 10 years from the 1st January 2019. X Limited Y লিমিটেডের কাছ থেকে, ফ্রম মানে থেকে, একটা কয়লার মাঠ লিজ নিয়েছে 10 বছরের জন্য 2019 জানুয়ারি থেকে। আচ্ছা, তাহলে লিজ নিয়েছে কে? এক্স লিমিটেড লিজ নিয়েছে ওয়াই লিমিটেডের কাছ থেকে। তাহলে ওয়াই লিমিটেড এটা হচ্ছে সম্পদের মালিক, এটা লেজর কিংবা লিজদাতা কিংবা ল্যান্ডলর্ড, যেরকমটা আমি আগের ক্লাসের প্রথমে বলেছিলাম, সম্পদের মালিক যিনি, ওনাকে লেজর, ল্যান্ডলর্ড, লিজদাতা এরকম নামে চিহ্নিত করা হয়। আর যিনি লিজ নিয়েছেন ওনাকে লিজে কিংবা লিজ গ্রহীতা নামে চিহ্নিত করা হয়। ওনের রয়্যালটি অফ টাকা 1 per ton of a coal got with a minimum rent of টাকা 12,000 পার annum। এটা বাংলা অর্থ হচ্ছে, তো এখানে বাড়া হচ্ছে 1 টাকা করে প্রতি টনে, প্রতি টন কয়লা উত্তোলনে 1 টাকা করে ভাড়া দিতে হবে। উইথ এ মিনিমাম রেন্ট, ন্যূনতম ভাড়া 12,000 পার annum, প্রতি বছরে 12,000 টাকা। প্রতি টন কয়লা উত্তোলনে 1 টাকা করে ভাড়া দিতে হবে এবং 1 টাকা করে রয়্যালটি দিতে হবে, আর ন্যূনতম ভাড়া দিতে হবে প্রতি বছরে 12,000 টাকা। অ্যান্ড পাওয়ার টু রিকপ, এবং এটা ঘাটতি পূরণে রিকপ শর্ট ওয়ার্কিং ডিউরিং দি ফার্স্ট 3 years অফ
দি লিজ। এটার বাংলা অর্থ হচ্ছে শর্ট ওয়ার্কিং মানে হচ্ছে খাজনা। এই খাজনা ঘাটতি পূরণের জন্য প্রথম 3 বছর সময় দেওয়া থাকবে, এটার বাংলা অর্থ। চুক্তির মধ্যে এরকম উল্লেখ থাকে যে যদি কোনো বছরে ঘাটতি হয় তাহলে এই ঘাটতি পূরণের জন্য পরবর্তী বছরে যদি অতিরিক্ত রয়্যালটি চলে আসে, ন্যূনতম ভাড়া থেকে যদি অতিরিক্ত চলে আসে, তখন তুমি ঘাটতিটা পূরণ করার সুযোগ পাবে। 2 বছর, 3 বছর এরকম সময়সীমা দেওয়া হয়। সকল অঙ্কের মধ্যেই কিন্তু এই তথ্যটা আমরা পাবো। দি annual output for the 4 years is as follows. তো বাৎসরিক যে আউটপুট 4 বছরের, এখানে দেওয়া আছে 2019 সালে 9,000 টন, 2020 সালে 12,000 টন, 21 সালে 15,000 টন, 22 সালে 20,000 টন রেসপেক্টিভলি। শো দি জার্নাল ইন দি বুকস অফ এক্স লিমিটেড। এক্স লিমিটেড এর বইয়ের মধ্যে জার্নাল এন্ট্রি তৈরি করো, জাবেদা দাখিলা লিপিবদ্ধ করো। এক্স লিমিটেড উনি হচ্ছেন লিজ গ্রহীতা কিংবা লিজে। যে কোনো অঙ্কের মধ্যে জাবেদা দাখিলা কিংবা যে কোনো খতিয়ান তৈরি করার জন্য বলা হোক না কেন, অ্যানালাইসিস অফ রয়্যালটির কাজটা কিন্তু আগেই করতে হবে, এটা বাধ্যতামূলক। অ্যানালাইসিস অফ রয়্যালটি এর টেবিলটা আমরা অঙ্কন করে নিলাম। এখানে নাম আছে ইয়ার, আউটপুট, অ্যাকচুয়াল রয়্যালটি, মিনিমাম রেন্ট, এক্সেস ওয়ার্কিং। এখনই আমরা জেনে নিব এগুলোর কাজ কি। সাফার্ড, রিকপ, রিটার্ন অফ, ক্যারিড ফরওয়ার্ড, অ্যামাউন্ট পেবল। যেহেতু বর্তমান অঙ্কের মধ্যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বছর আছে 5টা। এই যে 2019 সালে 9,000 টন, 2020 সালে 12,000, 21 সালে 15,000, তারপর 22 সালে 20,000। কয়টা আছে? 4টা বছর আছে। তাহলে 4টা ঘর আমরা আগেই কেটে নিব। 4টা ঘর এখানে কেটে নিলাম। এখন ইয়ার, বছর সমূহ লিখে নিচ্ছি 2019 সাল থেকে 22 সাল পর্যন্ত। 2019, তারপর 2020, 2021, 2022 ইয়ারগুলো আমরা লিখে নিলাম। পরে আসছে এখানে আউটপুট। আউটপুট কোনগুলো? এখানে লিখে আসছে দি অ্যানুয়াল আউটপুট ফর দি 4 years ইজ অ্যাজ ফলোস। 4 বছরের আউটপুট এখানে দেওয়া হয়েছে। 2019 সালে 9,000 টন, 2020 সালে 12,000 টন, 21 সালে 15,000, 22 সালে 20,000 টন। এগুলোই আমরা আউটপুটের করে লিখে নিব। 2019 সালে আসছে 9,000, 12,000, 15,000, তারপরে 20,000। আউটপুট লেখা হয়ে গেল। এখন অ্যাকচুয়াল রয়্যালটি এটা বাইর করার নিয়ম কি? অঙ্কের মধ্যে দেখো দেওয়া আছে, এখানে একটা তথ্য দেওয়া আছে, ওনে রয়্যালটি অফ টাকা 1 পার টন। প্রতি টনে 1 টাকা করে রয়্যালটি দেওয়া হবে। তাহলে রয়্যালটি উৎপাদন করা হয়েছে, এখানে আউটপুট যেটা হয়েছে 9,000 টন। এখন 1 টনে যদি 1 টাকা করে হয় তো 9,000 টনে 9,000 টাকাই হবে, এটাই অ্যাকচুয়াল রয়্যালটি। তো কীরকমভাবে 12,000 গুণ 1 12,000 টাকা, 15,000 গুণ 1 15,000 টাকা, 20,000 গুণ 1 20,000 টাকা। অর্থাৎ এখানে প্রতি টনে 1 টাকা। আউটপুট যেটা আছে, আউটপুটকে প্রতি টনের, যে প্রতি ইউনিটের বা প্রতি টনের জন্য যে রয়্যালটি নির্ধারণ করা থাকে অঙ্কের মধ্যে, ওইটা দ্বারা গুণ করে সবসময় অ্যাকচুয়াল রয়্যালটির মধ্যে টাকাটা লিখতে হবে। এখন 1 দ্বারা যদি প্রত্যেকটাকে গুণ করা হয় তাহলে 9,000 আছে, 1 দ্বারা গুণ করলে অ্যাকচুয়াল রয়্যালটি 9,000 টাকাও থাকবে। এখানে 12,000, এখানে 15,000, এখানে 20,000, যেরকম আছে ঠিক সেই রকম থাকবে। তো মিনিমাম রেন্ট, ন্যূনতম ভাড়া কত দিতে হবে সেটা আমরা লিখে নিব। অঙ্কের মধ্যে উল্লেখ আছে, এই যে কোয়েল গোট উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা
12,000 পার এনাম। এরকম যে কোনো অঙ্কের মধ্যে তথ্য দেওয়া থাকবে। মিনিমাম রেন্ট ন্যূনতম ভাড়া 12,000 টাকা। এখন আমার কাজ হচ্ছে যে মিনিমাম রেন্টের যে গড় আছে প্রতি গড়ে 12,000 টাকা করে বসাতে হবে। তো বসানো হলো, 12,000 টাকা করে বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে বর্তমানে একসাথে এক্সেস ওয়ার্কিং কিংবা সাফার্ড এই দুইটা করে আমাদের টাকা বসাতে হবে। তো নিয়মটা কি? তো 2019 সালে অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে 9,000 টাকা, কিন্তু ন্যূনতম ভাড়া দিতে হবে 12,000। অ্যাকচুয়াল রয়্যালটি 9,000, ভাড়া দিতে হবে 12,000। তো এখন পর্যন্ত ভাড়া দিতে গিয়ে 3,000 টাকার ঘাটতি এখানে আছে, তাই না? 9,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে, 12,000 টাকা ভাড়া কীভাবে দিবেন? তাহলে 3,000 টাকার ঘাটতি আছে। তো ঘাটতির ইংরেজি হচ্ছে সাফার্ড। সাফার্ড মানে ঘাটতি। ঘাটতি হলে যে 3,000 টাকা ঘাটতি, এটা সাফার্ডের করে 3,000 টাকা লিখা হলো, লিখে দিলাম। 20 সালে অ্যাকচুয়াল রয়্যালটি 12,000, মিনিমাম রেন্ট 12,000। তো 12,000 রয়্যালটি এখানে হয়েছে, 12,000 দিতে হবে, দিয়ে দিলাম। এখানে কোনো ঘাটতিও নেই, এক্সেস ওয়ার্কিং নেই। অর্থাৎ ন্যূনতম ভাড়া থেকে যদি অ্যাকচুয়াল রয়্যালটি বেশি হয়ে যায় তখন এক্সেস ওয়ার্কিংয়ের করে অতিরিক্ত টাকাটা লিখতে হয়, আর যদি ঘাটতি থাকে তখন সাফার্ডের করে লিখতে হয়। আশা করছি ক্লিয়ার। তারপর 2021 সালে অ্যাকচুয়াল রয়্যালটি 15,000 আর মিনিমাম রেন্ট 12,000 টাকা ভাড়া দিয়ে এখানে আরও 3,000 টাকা অতিরিক্ত থাকে। তো অতিরিক্ত টাকা যদি কোনো বছরে থাকে এটাই হচ্ছে এক্সেস ওয়ার্কিং, আর যদি কোনো বছরে ঘাটতি থাকে এটাই হচ্ছে সাফার্ড। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, তারপরে 2022 সালে অ্যাকচুয়াল রয়্যালটি 20,000 টাকা। তো 20,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি হয়েছে, 12,000 টাকা ন্যূনতম ভাড়া দিয়ে আরও দেখা যাচ্ছে যে 8,000 টাকা এখানে অতিরিক্ত থাকতেছে। তো 8,000 টাকা আমরা এক্সেস ওয়ার্কিংয়ের করে বসিয়ে দিলাম। এই দুইটা করে কাজ শেষ। এখানে তো ক্লিয়ার। অ্যাকচুয়াল রয়্যালটি থেকে যদি মিনিমাম রেন্ট ন্যূনতম ভাড়া কম হয় তখন তো ঘাটতি পড়ে যাবে, তখন সাফার্ডের করে। আর অ্যাকচুয়াল রয়্যালটি এটা যদি ন্যূনতম ভাড়া থেকে বেশি হয়, যে পরিমাণ বেশি আছে সেটা এক্সেস ওয়ার্কিংয়ের করে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আসো পরবর্তী করে কিভাবে কি লিখতে হয়। এই শর্ট ওয়ার্কিংয়ের মধ্যে এখন লেখার নিয়মটা হচ্ছে যে ঘাটতি আসছে 3,000 টাকা। যদি ঘাটতি পূরণ করা যায়, কত টাকা ঘাটতি পূরণ করা যাবে সেটা রিকোপ্টের করে। কোনো টাকার যদি মেয়াদ চলে যায়, মেয়াদ কীভাবে চলে যায় একটু পরে বোঝাচ্ছে, তখন রিটার্ন অফের করে। আর এমনিতে ঘাটতির যে ব্যালেন্সটা আছে এটা ক্যারি ফরওয়ার্ডের করে। এখন পর্যন্ত ঘাটতি আছে কিন্তু 3,000 টাকা, অতএব এখন পর্যন্ত ঘাটতি 3,000 টাকা সিএফের করে আমরা বসিয়ে দিলাম, ক্যারি ফরওয়ার্ড। এই দুইটা করে খালি থাকবে। আচ্ছা, তারপরে 2020 সালে দেখো শর্ট ওয়ার্কিংয়ের এখানে কোনো ঘাটতি নেই। তারপর এক্সেস ওয়ার্কিংয়ে এই জায়গাতে অতিরিক্ত কোনো টাকাও নেই যে ঘাটতি পূরণ করা যাবে, তার মানে এখানে কিছুই নেই। সুতরাং আগের যে ঘাটতির ব্যালেন্স 3,000 টাকা আছে সেটাই এখানে বসবে। ক্লিয়ার এতটুকু? 2021 সালে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল রয়্যালটি 15,000 টাকা হয়েছে, ন্যূনতম ভাড়া 12,000 টাকা দিয়ে অতিরিক্ত 3,000 টাকা এক্সেস ওয়ার্কিং হিসাবে আছে এখানে, মানে এই 3,000 টাকা দিয়ে ঘাটতিটা পূরণ করা যাবে। অতিরিক্ত 3,000 টাকা এখানে আছে। এখন ঘাটতিটা আমি পূরণ করতে পারবো কি না এটা নিয়ে তথ্য অঙ্কের মধ্যে দেওয়া আছে। কি সেটা? তথ্যটা এরকম থাকবে: পাওয়ার টু রিকপ টু শর্ট ওয়ার্কিং ডিউরিং দি ফার্স্ট 3 ইয়ার্স। অর্থাৎ এই খাজনার টাকাটা ঘাটতি পূরণ করা যাবে প্রথম 3 বছরের সুযোগ এখানে দেওয়া হয়েছে। প্রথম 3 বছরের মধ্যে যদি অতিরিক্ত কোনো টাকা চলে আসে তখন এই ঘাটতিটা পূরণ করা যাবে। হিসাবটা কিভাবে করব? এই যে 3,000 টাকা এখন পর্যন্ত যে ঘাটতির ব্যালেন্স এখানে আছে এটা 2019 সালের। তো
2019 সাল পরে যদি আমি আরও 3 বছর এখানে হিসাব করি, 2020 সাল, 21 সাল, একেবারে 22 সাল পর্যন্ত 3 বছর এখানে চলে যাচ্ছে, তাই তো? তার মানে এই ঘাটতি পূরণের সময় আসছে। যেহেতু অতিরিক্ত 3,000 টাকা ভাড়া দিয়ে আমাদের হাতে রয়ে গেছে, এটা আমরা ঘাটতি এখন পূরণ করে দিতে পারবো। তো এই 3,000 টাকা যেহেতু ঘাটতি পূরণ করে দিতেছি, 3,000 টাকা বসবে রিকোপের ঘরে। তো এখানে তো শূন্য, আর এই 3,000 টাকা যেটা ব্যালেন্সে ছিল, এটা কিন্তু আমি ঘাটতি পূরণ করে দিয়েছি, আর কোনো সাফার্ডের টাকা বা ঘাটতির টাকা অতিরিক্ত থাকে না, সুতরাং এটা নীল বা শূন্য হবে। বিষয়টা ক্লিয়ার? তারপর যেহেতু আর কোনো ঘাটতি নাই, অতএব ঘাটতি পূরণেরও প্রয়োজন নাই, বা রিটার্ন অফ বলতে এই বিষয়টা কীরকম, মনে করো এই জায়গায় আছে 10,000 টাকা, প্রথম 3 বছরে ওই টাকাটা ঘাটতি পূরণ করা গেল না। তো এই যে 10,000 টাকার ঘাটতি একেবারে পূরণ করা সম্ভব না, এটার মেয়াদ শেষ, তখন এটা আমি রিটার্ন অফের করে লিখে দিতাম। এটা হলো রিটার্ন অফের কাজ। আমরা পরের ক্লাসে ম্যাথে এই অংশটার সমাধান আরও সহজে বুঝে নিব। প্রশ্নে যাই বলা হোক না কেন, অ্যানালাইসিস অফ রয়্যালটির কাজ আগে করতে হবে, এটা আমি বলেছিলাম। প্রশ্ন করা হয়েছে, শো দি জার্নাল ইন দি বুকস অফ এক্স লিমিটেড। এক্স লিমিটেডের বইয়ের মধ্যে জাবেদা দাখিলা লিপিবদ্ধ করো। তো জাবেদা দাখিলার নিয়মটাও আমি আগে তোমাদের দেখিয়েছি, এখন এগুলো ব্যাখ্যা করে প্রয়োগ করে বোঝাচ্ছি। শুরুতে রয়্যালটি এক্সপেন্স নামে আমাদের জাবেদা দাখিলা এরকম দিতে হবে। রয়্যালটি এক্সপেন্স ডেবিট, এটা আসবে অ্যাকচুয়াল রয়্যালটির টাকা। শর্ট ওয়ার্কিং ডেবিট, এটা আসবে সাফার্ডের টাকা। যদি না থাকে তাহলে লেখার প্রয়োজন নাই, থাকলে লিখতে হবে। তারপর দুইটা ডেবিটের টাকা যোগ করে ল্যান্ডলোড করতে হয়, এখানে ক্রেডিট। আরেকটা ঘরের কাজ আমাদের এখানে বাকি রয়ে গেছে, এই যে অ্যামাউন্ট পেবল যেটা, এটা নিয়ম হচ্ছে যে অ্যাকচুয়াল রয়্যালটির যে টাকাটা আছে এটার সাথে সাফার্ড যদি থাকে যোগ করা হবে, আর রিকোপ্টের টাকা যদি থাকে বিগ করা হবে, বিগ করে এই করে লিখতে হবে। তো অ্যাকচুয়াল রয়্যালটি এখানে আছে 9,000, সাফার্ড আছে এখানে 3,000, সাফার্ড থাকলে যোগ করতে হবে। তো যোগ করলে 9,000 আর 3,000 যোগ করলে এখানে 12,000 টাকা হবে। অ্যাকচুয়াল রয়্যালটি এখানে 12,000, সাফার্ড রিকোপ্টের করে কোনো টাকা নাই, যে 12,000 আছে এটা একই রকম থাকবে। এখানে অ্যাকচুয়াল রয়্যালটি আছে 15,000, রিকোপ্টে 3,000। তো নিয়ম হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটির টাকার সাথে যদি সাফার্ড হয় বিগ যোগ হবে, রিকোপ্টের টাকা হলে বিগ হবে। তো এটা যেহেতু রিকোপ্টের টাকা তাহলে বিগ করতে হবে। 15,000 থেকে রিকোপ্টের 3,000 টাকা বিগ করে এখানে 12,000 টাকা লিখতে হবে। এটা কিন্তু সকল অঙ্কের জন্য একই নিয়ম, এমন না যে শুধুমাত্র এই অঙ্কের জন্য। তারপর এখানে 20,000 আছে, এখানে কোনো টাকা নেই, যেরকম 20,000 আছে ওই রকমই থাকবে। জাবেদা দাখিলার যেটা আলোচনা ছিলাম, রয়্যালটি এক্সপেন্স নামে অ্যাকচুয়াল রয়্যালটির যে টাকাটা, এটা রয়্যালটি এক্সপেন্স করতে হবে ডেবিট যে কোনো অঙ্কের জন্য। শর্ট ওয়ার্কিং ডেবিট আনতে হবে সাফার্ডের টাকা, না থাকলে নাই। তারপর দুইটার টাকা যোগ করে ল্যান্ডলোড ক্রেডিট। এই জাবেদা দাখিলাটা আগে আমি লিখে নিচ্ছি, তারপরে টাকাটা বসিয়ে দিচ্ছে। তার আগে অঙ্কের মধ্যে দেখতে হবে, এই যে অ্যানালাইসিস অফ রয়্যালটি যেটা, এটার মধ্যে দেখতে হবে যে অ্যাকচুয়াল রয়্যালটি তো অবশ্যই থাকবে, সাফার্ড কিংবা রিকোপ্ট বা সাফার্ডের টাকা দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 2019 সালে অ্যাকচুয়াল রয়্যালটি 9,000, সাফার্ডের টাকা 3,000 এখানে দেখতে পাচ্ছি। এখন ওই জাবেদা দাখিলাটা এই জায়গাতে আমি লিখে নিতেছি। এখানে লেখা হয়েছে রয়্যালটি এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ বসবে এখানে অ্যাকচুয়াল রয়্যালটি যেটা বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে 9,000 টাকা, শর্ট ওয়ার্কিং ডেবিট যেখানে বসবে এই সাফার্ডের 3,000 টাকা। ওকে, তো এটা 3,000 বসানো হলো। পরে ছিল ল্যান্ডলোড ক্রেডিট। তো ল্যান্ডলোড মানে হচ্ছে জমির মালিক বা সম্পদের মালিক। বর্তমানে সম্পদের মালিককে ওয়াই লিমিটেড, এক্স লিমিটেড এটা তো লিজ নিয়েছে, সম্পদের মালিক হচ্ছে ওয়াই লিমিটেড, ওয়াই লিমিটেডের কাছ থেকে। তো ল্যান্ডলোড ক্রেডিটের মানে জমির মালিকের নাম এখানে ক্রেডিট করতে হবে। তো ওয়াই লিমিটেড এই দুইটার টাকা যোগ করে 9,000 আর 3,000 যোগ করে 12,000 টাকা এখানে লিখে দিতে হবে, এই জার্নাল শেষ। এখন এই জায়গার কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা তোমরা বই থেকে দেখে নিও, ব্যাখ্যাটা একটু লম্বা। যেমন এখানে এরকম ব্যাখ্যাটা হবে ব্র্যাকেট দিয়ে,
রয়্যালটি পেবলের দ্বারা 8 টাকা 1 ফর পার টন উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 12,000। এটা বই থেকে তোমরা দেখে নিও, আর মূল অংশ হচ্ছে এটা। আচ্ছা, তো 2019 সালে এটা জার্নাল দেওয়া হলো এক একটা বছরের জন্য। এমনিতে এখানে লেখা হয়েছে 5টা জার্নাল দেওয়া আছে। তো রিকভ যেটা, এটা থাকলে জার্নাল হবে, না থাকলে তো নাই। আর রিটার্ন অফ যেটা, এটা থাকলে জার্নাল হবে, না থাকলে তো নাই। তবে 3টা জার্নাল, এই যে রয়্যালটি এক্সপেন্স, তারপর এই ক্যাশ পেইড আর রয়্যালটি এক্সপেন্স ট্রান্সফার টু প্রোডাকশন নামে যেটা, এই 3টা জার্নাল তোমাকে অবশ্যই দিতে হবে, প্রতি বছরে কিন্তু দিতে হবে। এখন রয়্যালটি এক্সপেন্স এটা আমি জাবেদা দাখিলা লিখে দিলাম। ক্যাশ পেইড যেটা, এটা কোনটার টাকা? জাবেদা দাখিলা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট, এটা হচ্ছে জাবেদা দাখিলা লিখে দিব, কিন্তু টাকা কোনটা নিব? এটা হচ্ছে অ্যামাউন্ট পেবলের যে টাকাটা। এই 2019 সালে অ্যামাউন্ট পেবলের টাকার পরিমাণ দেখো 12,000 টাকা আছে। এই 12,000 টাকার জন্য এই জার্নালটা দিতে হবে। এখানে লিখে নিলাম ল্যান্ডলর্ড ডেবিট ছিল, তো ওয়াই লিমিটেড ডেবিট ব্যাংক ক্রেডিট, টাকার পরিমাণ 12,000। অ্যামাউন্ট পেবলের টাকাটা কিন্তু এখানে আনতে হয়, সব সময় একই নিয়ম, কোনো পার্থক্য নাই। বর্তমান বছরে রিকপ নাই, সাফার যেহেতু আছে, রিকপ তো আর থাকবে না। তারপর রিটার্ন অফ এটাও নাই। এখন রয়্যালটি এক্সপেন্স ট্রান্সফার টু প্রোডাকশন, এইটার জন্য যে জার্নালটা দিতে হবে, অর্থাৎ অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা কীরকম। প্রোডাকশন ডেবিট, কিছু কিছু বইয়ের মধ্যে এটা ইনকাম সামারিও ডেবিট করা হয়, প্রোডাকশন ডেবিট লিখতে পারো, কিংবা ইনকাম সামারিও ডেবিট লিখতে পারো। প্রোডাকশন ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, টাকা কোনটা হবে? অ্যাকচুয়াল রয়্যালটির টাকাটা। তো এই যাবে আগে লিখে দিচ্ছে। অ্যাকচুয়াল রয়্যালটির টাকা বলতে এই 9,000 টাকা, এইটার জন্য জার্নালটা হবে প্রতি বছরে একই রকম। প্রোডাকশন ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, অ্যাকচুয়াল রয়্যালটির টাকা 9,000 টাকা। দু সাল শেষ, এখন 2020 সালের জন্য একই রকম। আগে জার্নাল দিতে হবে রয়্যালটি এক্সপেন্সের, রয়্যালটি এক্সপেন্স ডেবিট। তো 2020 সালে কিন্তু সাফার নেই, তো সাফার যেহেতু নেই, শর্ট ওয়ার্কিং ডেবিট এটা লিখতে হবে না। পরে ল্যান্ডলর্ড ক্রেডিট। এখন ক্যাশ পেইডের জন্য অ্যামাউন্ট পেবলের টাকা ল্যান্ডলর্ড ডেবিট ব্যাংক ক্রেডিট, এটা তো লিখতে হবে। 2020 সালে বর্তমান অঙ্কের মধ্যে রিকভও নাই, রিটার্ন অফও নাই, তো দুইটা লেখার প্রয়োজন নাই। পরে রয়্যালটি এক্সপেন্স ট্রান্সফার টু প্রোডাকশনের জন্য অ্যাকচুয়াল রয়্যালটির যে টাকাটা থাকবে, এটাকে প্রোডাকশন ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট একই রকম। 2019 সালে যেরকম চিন্তা করেছি 2020 সালে একই রকম চিন্তা করতে হবে। অ্যানালাইসিস অফ রয়্যালটি টেবিলের মধ্যে আমরা দেখি 2020 সালে অ্যাকচুয়াল রয়্যালটি 12,000 টাকা, কোনো সাফার নাই, রিকভ নাই, রিটার্ন অফ নাই। অ্যামাউন্ট পেবল এটাও 12,000 টাকা। তো একই নিয়মে আমরা জার্নালগুলো লিখে দিচ্ছি, অর্থাৎ আগেরগুলো যেরকম। বর্তমানে 2020 সালে সাফারের টাকা ছিল না, এই জন্য শর্ট ওয়ার্কিং ডেবিট এটা লেখারও প্রয়োজন নাই, বাদবাকি যেরকম আছে ঠিক সেই রকম লিখে নিচ্ছে। রয়্যালটি এক্সপেন্স ডেবিট ওয়াই লিমিটেড ক্রেডিট, অ্যাকচুয়াল রয়্যালটি 2020 সালে 12,000 টাকা আছে, ডেবিট ক্রেডিটে আমরা লিখে দিলাম। ক্যাশ পেইডের জন্য অ্যামাউন্ট পেবলের যে টাকা আছে ওইটার জন্য ওয়াই লিমিটেড ডেবিট, আর ব্যাংক করতে হয় ক্রেডিট, টাকার পরিমাণ এটাও কিন্তু 12,000। এটাও ক্লোজড। পরে অ্যাকচুয়াল রয়্যালটির যে টাকাটা আছে, অ্যাকচুয়াল রয়্যালটি বলতে এই রয়্যালটি এক্সপেন্স, এই যে 12,000 টাকা আছে, এটার জন্য জার্নালটা দিতে হয় প্রোডাকশন ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, মানে এটা এই জার্নালটা একই রকম। প্রোডাকশন ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, টাকার পরিমাণ 12,000।
আশা করছি ক্লিয়ার। তারপরে এখানে দেখো 2021 সালে অ্যাকচুয়াল রয়্যালটি আছে 15,000 টাকা, সাফার্ড নেই, রিকভড আছে। রিকভড এখানে 3,000 টাকা আছে 2021 সালে। তো রিকভড যেহেতু আছে, রিকভডের জন্য নির্দিষ্ট যে জার্নাল এটা তো লিখতে হবে। এখানে অ্যামাউন্ট পেবল আছে 12,000 টাকা। তো অ্যামাউন্ট পেবল এটা ক্যাশ পেইড ওই 12,000 টাকা আনতে হবে। অ্যাকচুয়াল রয়্যালটি 15,000 আছে, রিকভ 3,000 আছে। এই কথাগুলো শুধু মনে রাখো। তো অ্যাকচুয়াল রয়্যালটির জন্য যে নির্দিষ্ট জার্নাল আছে ওইটাই আমি লিখে দিচ্ছি। রয়্যালটি এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ এখানে লেখা হলো 15,000 টাকা। ওয়াই লিমিটেড ক্রেডিট 15,000। তারপর ক্যাশ পেইডের জন্য অ্যামাউন্ট পেবলের যে টাকাটা, অ্যামাউন্ট পেবলের টাকার জন্য আমরা এখানে লিখব ল্যান্ডলর্ড ডেবিট, সম্পদের মালিকের নাম ডেবিট, আর ব্যাংক ক্রেডিট। তো অ্যামাউন্ট পেবল বর্তমানে টাকার পরিমাণটা কত ছিল 2021 সালে 12,000 টাকা। 12,000 আমরা এখানে লিখে দিব, এখানেও 12,000 টাকা। আচ্ছা, তারপরে দুইটা জার্নাল লেখা হয়েছে। যদি অঙ্কের মধ্যে রিকভ থাকে, সম্পদের মালিকের নাম ডেবিট করতে হয়, শর্ট ওয়ার্কিং ক্রেডিট করতে হয়, এটাই নিয়ম। তো সম্পদের মালিকের নাম ওয়াই লিমিটেড আমরা করব ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আর অঙ্কের মধ্যে রিকভডের পরিমাণ আছে, এই যে 2021 সালে রিকভডের পরিমাণ আছে 3,000 টাকা। এটা আমরা লিখে দিব এখন। ওয়াই লিমিটেড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট, টাকার পরিমাণ রিকভড 3,000 টাকা। তারপরে অ্যাকচুয়াল রয়্যালটির যে টাকা 15,000 আছে, এটার জন্য রয়্যালটি এক্সপেন্স ট্রান্সফার টু প্রোডাকশনের জন্য যে শেষে জার্নালটা দিতে হয়, প্রোডাকশন ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, মানে এই শেষের জার্নালের মতো এটা দিতে হবে। তো 2021 সালে এখানে 4টা জার্নাল হলো। অতিরিক্ত এই জায়গায় রিকভ থাকার কারণে অতিরিক্ত এটা হয়েছে। প্রোডাকশন ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, অ্যাকচুয়াল রয়্যালটি এই যে 15,000 টাকা আছে এটা এখন বসাতে হবে। দু সালে অ্যাকচুয়াল রয়্যালটি 20,000 টাকা, সাফার্ড রিকভড এটা নেই, অ্যামাউন্ট পেবল এটাও 20,000 টাকা। তো অ্যাকচুয়াল রয়্যালটির জন্য অ্যামাউন্ট পেবলের জন্য ক্যাশ পেইড, আর রয়্যালটি এটা ক্লোজ করার জন্য এই 3টা জার্নাল হবে, এই 2019 সালের মতোই। 2019 সালে রিকভ ছিল, এটাতে রিকভ নেই। তো রিকভ 2019 সালে সাফার ছিল, এটাতে সাফার নেই। তো সাফার্ডের এটা আনা যাবে না। তো রয়্যালটি এক্সপেন্স যে 20,000 টাকা আছে এটা ডেবিট লেখা হলো, ওয়াই লিমিটেড ক্রেডিট 20,000। আর অ্যামাউন্ট পেবল 2022 সালে 20,000 টাকা আছে, ওই টাকার জন্য ওয়াই লিমিটেড ডেবিট, ব্যাংক ক্রেডিট সেটাও লেখা হলো। অ্যাকচুয়াল রয়্যালটি যে 20,000 টাকা আছে এটা ক্লোজ করার জন্য প্রোডাকশন ডেবিট 20,000 টাকা, রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট 20,000 টাকা। এই ম্যাথের সমাধানটা শেষ হলো। আমরা ক্লাসের প্রথমে যতগুলো ম্যাথের নাম দেখেছি, এই যে জার্নালটা শুধু আজকের ক্লাসে করা হয়েছে, আর অ্যানালাইসিস অফ রয়্যালটি এটা প্রতিটা ক্লাসে করতে হবে। তাহলে বাকি রইল শর্ট ওয়ার্কিংস, রয়্যালটি অ্যাকাউন্টস, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টস। এটার জন্য যে বেসিক নিয়মকানুন এখানে আমি লিখে রেখেছি, এই তথ্যগুলো প্রয়োগ করে পরবর্তী ক্লাসে তোমাদের বোঝাবো। সুতরাং যারা পেইড কোর্সে আসো পরের ক্লাসগুলো দেখে নাও।